নমস্কার। গতকাল দুপুর ২টোর পর থেকে WPCAP পোর্টাল আবার চালু হয়ে গেছে। নতুনভাবে চালু হওয়ার পর WPCAP পোর্টালে কী পরিবর্তন এসছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। WPCAP পোর্টাল ওপেন করলেই আপনাদের সামনে এই টাইপের একটি পপ আপ মেসেজ সামনে চলে আসছে, যেখানে বলা হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করার সময় কোনো কাস্ট ক্যাটাগরি মেনশন করতে পারবেন না। যারা অলরেডি কাস্ট ক্যাটাগরি মেনশন করে দিয়েছে তারা এডিট অপশানে গিয়ে ফর্ম এডিট করতে পারে অথবা রিসাবমিট করতে পারে। আর থার্ড অপশানে বলা হচ্ছে রাজ্য সরকার যে 140টা নতুন ওবিসি লিস্ট তৈরি করেছে ওটা যদি কোর্টে মান্যতা দেওয়া হয় তাহলে আপনাকে ভবিষ্যতে একটা লিঙ্ক পাঠানো হবে, তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন মডিফাই করতে পারবেন। এটাই কিন্তু বলা হয়েছে। এটি আপাতত ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট থিং বলা হচ্ছে, এগুলো আপাতত ক্লোজ করে নিচ্ছি, এগুলো দেখার দরকার নেই। এরপর আপনাকে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে একটা ফোন নাম্বার আর ইমেল আইডি এখানে পুট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পুট করে দেবেন। আপনার ন্যাশনালিটি এখান থেকে পুট করবেন, স্টেট পুট করবেন, তারপর ডিস্ট্রিক্ট পুট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করবেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেটে যেটা আছে ওটা অনুযায়ী। আধার কার্ডেও যদি একই থাকে কোনো রকম অসুবিধা নেই। এখানে আগে কিন্তু একটা বক্স ছিল যেখানে কাস্ট ক্যাটাগরি মেনশন করার জায়গা ছিল, মানে আপনি SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না জেনারেল এগুলো কিন্তু এখানে মেনশন করা যেত। এই ঘরটি কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে। এখানে আপনার ইউজার আইডি দেখতেই পাচ্ছেন, আপনার ইমেল আইডিটাই আপনার ইউজার আইডি হবে। এখানে আপনার একটা পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নেবেন। এরপর আপনার ফোনে আর ইমেলে একটি করে ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। যদি ইমেলে ওটিপি না আছে তাহলে মোবাইল ওটিপিটি এখানে ব্যবহার করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, এটা অবশ্যই ইয়েস রাখবেন। তারপর উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। উচ্চ মাধ্যমিকের বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিছু পুট করার দরকার নেই, এটা ইনঅ্যাক্টিভ আছে। তারপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা 2 MBর মধ্যে জেপিইজি ফরম্যাটে এখানে আপলোড করে দিয়ে এই অপশনটায় টিকমার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে থ্যাংক ইউ মেসেজ চলে আসবে। এবার আপনারা লগ ইন করতে পারবেন। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, আমার ফোনে যে ওটিপিটা এসছে সেটাই আমি ইমেল ওটিপি হিসেবে ব্যবহার করেছি। ইমেলে কিন্তু আলাদা করে কোনো ওটিপি আসেনি। আমি গো টু লগ ইন অপশনে ক্লিক করছি। এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে, এই জন্য আপডেট প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো স্টেজে আপনার ফর্মটা ফিল আপ হবে। দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ডিটেল ইত্যাদি ইত্যাদি। আমি একটা একটা করে সবকিছু ফিল করছি। এখানে সবার আগে আপনাকে আপলোড করতে হবে আপনার প্রোফাইল ফটো, সেটা হবে জেপিইজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর আপলোড করবেন সিগনেচার, এটাও হবে 1 MBর মধ্যে জেপিইজি ফরম্যাটে। এখানে আপনার নাম, মিডিল নেম এবং লাস্ট নেম দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশনে যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। ন্যাশনালিটি, স্টেট, হোম ডিস্ট্রিক্ট এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি মনে হয় এগুলো দেওয়া ভুল হয়ে গেছে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ডিলিট করতে হবে। তারপর আপনার আইডেন্টিটি প্রুফ এখান থেকে একটা চুজ করে নিতে হবে। এটা অবশ্যই আধার কার্ড রাখবেন। আধার কার্ড সিলেক্ট করলে আপনাকে আধার কার্ড নাম্বার আলাদা করে মেনশন করতে হবে না, এখানে আধার কার্ড নাম্বারটা পুট করে দিলেই হবে। যদি এটা আপনি অন্য কিছু সিলেক্ট করেন তাহলে আপনাকে আধার নাম্বার এখানে অন্যভাবে পুট করতে হবে, আর এখানে যেটা আপনি সিলেক্ট করছেন তার যে রেফারেন্স নাম্বার আছে সেটা পুট করতে হবে। আগের ফর্ম ফিল আপে দেখতে পেতেন এখানে কিন্তু একটা কাস্ট ক্যাটাগরির অপশন ছিল, সেটা কিন্তু এখানে আর নেই, তুলে দেওয়া হয়েছে। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট আছে, এটা আপনি চেঞ্জ করলেও করতে পারেন। ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি বিবাহিত না অবিবাহিত সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ব্লাড গ্রুপ ম্যান্ডেটারি নয়, দিলেও হবে না দিলেও হবে। আপনার মাদার টাং কি আছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। বেশি একটু নিচের দিকে চলে এলে আপনার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন এই অপশনটায় টিকমার্ক দেবেন। তাহলে আপনি কি টাইপের হ্যান্ডিক্যাপ, কত পার্সেন্ট বা ক্যাটাগরিতে আছেন আপনি হ্যান্ডিক্যাপের মধ্যে সেটা এখান থেকে আপনাকে দিতে হবে। আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলেও এই অপশনটায় টিকমার্ক দেবেন, অন্যথায় হাত দেওয়ার দরকার নেই। বাংলা শিক্ষা আইডি আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটা সাধারণত নই থাকে, আপনারাও নই রাখবেন। যদি থাকে দিয়ে দিতে পারেন, না হলে অসুবিধা নেই। অন্য কোনো কোর্স আপনি করছেন কিনা সেটাও জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়েস নো উত্তর দেবেন। যদি করেন ইয়েস করবেন, না করলে নো করবেন। তারপর আপনার এবিসি আইডি যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে সেটা এখানে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে সেটা যদি আপনার দিতে ইচ্ছা হয় দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো কোনোটাই ম্যান্ডেটারি ফিল্ড নয়। এরপর আপনাকে পুট করতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেল। ব্যাঙ্ক ডিটেল কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ আছে, আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনি ব্যাঙ্কের ডিটেল কি করে বসাবেন? এখানে যে সার্চ অপশনটা আছে এই সার্চ অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যাংকের নাম কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এক্ষেত্রে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করবো, আমি STA লিখলাম, এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলে এলো। তারপর ব্রাঞ্চের নাম যেটা আছে সেটা এখানে পুট করতে পারেন, অথবা IFSC কোড এখানে পুট করতে পারেন। IFSC কোড পুট করে সার্চ করলেই দেখবেন সেই ব্রাঞ্চের নামটা এখানে চলে এসেছে। এখানে খেয়াল করে দেখুন, আমি IFSC কোড পুট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ব্রাঞ্চের নাম চলে এসেছে। এটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নাম আছে সেই নামটা এখানে পুট করবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করবেন এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক 2 MB জেপিইজি ফরম্যাটে এখান থেকে আপলোড করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এরকম একটি মেসেজ চলে আসবে, আপনি এই পেজটি ট্যাগ করতে চান কিনা এটা ওকে করে দেবেন। এরপর আপনি চলে আসবেন একটি নতুন পেজে। এখানে আপনার ঠিকানা বা অ্যাড্রেস এখানে পুট করতে হবে। এখানে অ্যাড্রেস লাইনের জায়গায় আপনার ভিলেজের নাম লিখে দেবেন।
পোস্ট অফিসের নাম লেখার দরকার নেই, কারণ পোস্ট অফিসের জন্য এখানে সেপারেট ঘর আছে। আর কেউ যদি মনে করেন প্রথম ঘরেই আমি ভিলেজ, পোস্ট, থানা সব লিখে ফেলেছি, নিচের ঘরেও আবার লিখেছি, কোনো রকম অসুবিধা হবে কিনা, না, এক্ষেত্রে বলে রাখি কোনো অসুবিধা নেই। আপনারা যেমন ইচ্ছে লিখতে পারেন, ভিলেজ পোস্টের জন্য কোনো রকম প্রবলেম হয় না। এক্ষেত্রে যদি ছোটোখাটো বানানো ভুল হয়ে গিয়ে থাকে না, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, তাই এগুলো নিশ্চিন্তে কাজ করতে পারেন। আর পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, সেক্ষেত্রে সেম অ্যাজ পার্মানেন্ট এই অপশনটায় টিকমার্ক দেবেন। আর যদি কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা করতে চান, সেক্ষেত্রে এখানে আপনাকে ম্যানুয়ালি সব ডিটেল ফিল করতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে আপনার বাবা, মা এবং গার্জেনের ডিটেল। প্রথমে এখান থেকে বাবার নাম চুজ করে নেবেন, মিস্টার। যদি উনি মারা গিয়ে থাকেন তাহলে লেট করে নেবেন। আমি আপাতত একটা মিস্টার করছি। তারপর বাবার নাম, মিডিল নেম, লাস্ট নেম পুট করবেন। কোয়ালিফিকেশন পুট করবেন, মানে আপনার বাবা কতদূর পড়াশোনা করেছেন, তিনি কি করেন, অকুপেশন এখানে পুট করবেন এবং আপনার বাবার ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার মায়ের ডিটেলও এখান থেকে ফিল করে দেবেন। তারপর এখানে গার্জেনের নেম হিসেবে আপনি কার নাম রাখতে চান, এখান থেকে দেখুন রিলেশন আছে। যদি এখান থেকে গার্জেন হিসেবে আপনি বাবা বা মাকে রাখতে চান, তাহলে ফাদার সিলেক্ট করলে অটোমেটিক আপনি আপনার বাবার ডিটেলে যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে কপি হয়ে চলে আসবে। আর যদি আদার করেন, সেক্ষেত্রে কিন্তু তার নামটা এখানে ডিটেলে দিতে হবে। মায়ের নাম পুট করতে গিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছে নেম প্রেফিক্সের জায়গায় এমএস, এমআরএস বিভিন্ন রকম আছে, কোনটা লিখবো। এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, এমআরএস আপনারা তখনই সিলেক্ট করবেন যদি উনি ম্যারিড ওমেন হয়ে থাকেন। সেক্ষেত্রে মায়ের ক্ষেত্রে এমআরএস কথাটাই কিন্তু ব্যবহৃত হবে। আর এখানে এমআইএসএসটা নেই। এমআইএসএস মানে হচ্ছে তিনি অবিবাহিত মহিলা, এমআরএস মানে বিবাহিতা, আর এমআইএসএস মানে হচ্ছে অবিবাহিতা। আর এমএস এর অর্থ হলো তিনি মহিলা কিন্তু তিনি বিবাহিত না অবিবাহিত, এটাকে তিনি আলাদা করে ইন্ডিকেট করতে চান না, সেক্ষেত্রে এমএস করতে হবে। তাই প্রত্যেকের ক্ষেত্রেই এটা এমআরএসই হবে। এখানে আপনার বাবার ডিটেল আর মায়ের ডিটেল, ফোন নাম্বার সবকিছু ফিল করে দেবেন। এখানে আসছে অ্যানুয়াল ইনকাম ডিটেল, এখানে মানে আপনার বাৎসরিক ইনকাম কত, এটা আপনার নয়, আপনার ফ্যামিলির করে দেবেন। এর জন্য কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না, আপনি আপনার পছন্দ মতো বা যেটা সঠিক সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কতগুলো ভাষা জানেন, সেটা এখান থেকে দিয়ে দেবেন। ধরা যাক আমি শুধু বাংলা ভাষা জানি, আমি বাংলা সিলেক্ট করলাম। আমি বাংলা রিড মানে হচ্ছে পড়া, পড়তে জানি, লিখতেও জানি এবং বলতেও জানি। যদি আপনার মনে হয় আপনি আরও ভাষা জানেন, সেক্ষেত্রে অ্যাড ল্যাঙ্গুয়েজ করবেন। আমি এখান থেকে ধরা যাক আমি ইংলিশ সিলেক্ট করলাম, আমি ইংলিশ পড়তে জানি, লিখতেও জানি কিন্তু বলতে জানি না, তাই এটা আমি নো করে দিলাম। এরকমভাবে ডিটেলগুলো ফিল করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর ফিল করতে হবে আপনার মাধ্যমিকের ডিটেল। মাধ্যমিকের নাম্বার কিভাবে পুট করবেন সেই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আছে। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতেই সেই ভিডিওটা পাবলিশ হয়েছিল, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। এখানে প্রথমে আপনাকে চুজ করতে হবে আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা, এটা অবশ্যই টিক মার্ক দেবেন, তবেই কিন্তু এই অপশনগুলো অ্যাক্টিভ হবে। তারপর পাসিং ইয়ারটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর কোন মিডিয়ামে আপনি পড়াশোনা করেছেন সেটা চুজ করবেন। আমি বাংলা মিডিয়াম চুজ করছি। তারপর মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার পরপর বসিয়ে দেবেন। কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই, নর্মাল যেরকম আছে সেইভাবে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা বসিয়ে দেবেন। রোল লিখে প্রথমে রোল, তারপর পরে নাম্বার লিখে নাম্বার, এরকম করে কিন্তু দেওয়ার দরকার নেই। তারপর মাধ্যমিকে যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখান থেকে আপনারা চুজ করে নেবেন। মাধ্যমিকে মোটামুটি এখানে আপনাদের 7টা সাবজেক্ট ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে। আমি এখান থেকে 7টা ঘর সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের প্রথম সাবজেক্ট যেটা ছিল। আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ টাইপ এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এটা কোনো অপশনাল সাবজেক্ট কিনা, যদি হয়ে থাকে তাহলে টিকমার্ক দেবেন। এবার মাধ্যমিকে সাধারণত অপশনাল সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকে না, যদি আপনাদের অন্য বোর্ড হয়ে থাকে এবং অপশনাল সাবজেক্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই ঘরটা টিকমার্ক দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার মাধ্যমিকে যে সাবজেক্ট আপনি চুজ করেছেন সেটাতে শুধুমাত্র থিওরি ছিল নাকি প্র্যাকটিক্যাল ছিল। এখানে দেখুন জিজ্ঞেস করা হচ্ছে থিওরি অনলি কিনা, কারণ থিওরি তো থাকেনি, মাধ্যমিকের প্রত্যেক সাবজেক্টেই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে, সেই জন্য এই ঘরটায় টিকমার্ক দিচ্ছি না। এখানে দেখুন ফুল মার্কটা 80 করা আছে, এটাকে আপনারা কেটে 90 করে নেবেন। তাহলে 90 করলে এখানে থিওরির পাস মার্কটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর একই রকমভাবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এখানে করা আছে 20তে ফুল মার্ক, এটাকেও আপনারা কেটে দিয়ে 10 করে নেবেন। তাহলে 90 আর 10 টোটাল 100 হয়ে গেল। এবার আপনারা 90-এর মধ্যে কত পেয়েছেন সেটা এখানে পুট করে দেবেন, আর প্র্যাকটিক্যালে 10-এ কত পেয়েছেন সেটা এখানে পুট করে দেবেন। তাহলে আপনার টোটাল মার্ক 77 + 10 87 হয়ে গেল। অনেকে এবার বলতে পারেন আমি মাধ্যমিকে রিটেনে পেয়ে গেছি হয়তো 15, কিন্তু প্র্যাকটিক্যালে পেয়ে গেছি 10, যার ফলে আমি ওভারঅল মাধ্যমিকে পাস করে গেছি। কিন্তু এই পোর্টাল অনুযায়ী এখানে কিন্তু একটা লাল বক্স চলে আসছে, যার ফলে বোঝাচ্ছে আপনি মাধ্যমিকে বাংলা সাবজেক্টে পাস করতে পারেননি। আপনি হয়তো প্র্যাকটিক্যালে পাস করে গেছেন, কারণ প্র্যাকটিক্যালে 10-এর মধ্যে 2 পেলেই পাস, কিন্তু থিওরিতে 90-এর মধ্যে 22 পেলে পাস। এরকমভাবে আলাদা করে তো মাধ্যমিকের মার্কশিটে কিছু লেখা থাকে না, কিন্তু এদের ওয়েবসাইটে যেহেতু এরকম দেখাচ্ছে, যদি এরকম কোনো সাবজেক্ট আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি করবেন ইজ থিওরি অনলি, এই ঘরটায় টিকমার্ক দিয়ে দেবেন। তাহলে টোটাল আপনার মার্কস হয়ে গেল 100, আর 100-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে আমি ধরুন 25 বসিয়ে দিলাম, তাহলে কিন্তু এই ঘরটা আর রেড হচ্ছে না। এবার হ্যাঁ, এখানে বলে দিই যে সাবজেক্টগুলোয় আপনার এরকম প্রবলেম আসছে শুধুমাত্র সেই ঘরগুলোতেই থিওরি অনলিতে টিকমার্ক দেবেন। যে সাবজেক্টগুলোয় আপনার মার্কস বেশি আছে সেগুলোতে এরকম টিকমার্ক দেওয়ার কোনো রকম দরকার নেই। আর যদি আপনার সব সাবজেক্টেই একই অবস্থা হয়ে থাকে তাহলে তো সব সাবজেক্টে করতেই হবে, কিছু করার নেই। অনেকে হয়তো অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তারা বলছেন আমরা হয়তো আমাদের নাম্বার যেহেতু বেশি আছে, কোনোটায় হয়তো রিটেনে পেয়েছি 70,
ভাইভাতে পেয়েছি হয়তো বা প্রজেক্টে পেয়েছি হয়তো 10, সে 80 হয়ে গেছে, আমি এটাকে 80 কেটে 90 করিনি, এই অবস্থাতেই দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হবে কি? দেখুন, প্রবলেম তো হওয়ার কথা নয়, কারণ আপনি তো মার্কস কিছু ভুল করছেন না, শুধুমাত্র টোটাল যে মার্কস আছে থিওরির সেটা এই ওয়েবসাইটের হিসাবেই ভুল আছে, গত বছরও ছিল। এগুলো চেঞ্জ করে দেওয়াই ভালো, যেহেতু এখনো প্রচুর সময় আছে। আপনারা প্রোফাইলটা একবার চেঞ্জ করে নিয়ে আর একবার নতুন করে কলেজ চয়েস করে দিন, কোনো রকম অসুবিধা নেই। কোনো ক্যান্ডিডেটের দেখা যাচ্ছে 7টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টেই 25 করে নাম্বার আছে, তারা কি করেছে, সবকটা সাবজেক্টেই এরকম থিওরি অনলিতে টিকমার্ক দিয়ে নাম্বারগুলো বসিয়ে দিয়েছে, কিন্তু বাকি দুটো সাবজেক্টে হয়তো বেশি নাম্বার আছে। তাদেরকেও বলবো যেটা সঠিক সেটাই করুন, অসুবিধা নেই, আমি বলছি না আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও যেটা সঠিক সেটাই করুন। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর 7 কন্টিনিউ করবেন। মাধ্যমিকের নাম্বার পুট করার পর আপনাকে পুট করতে হবে উচ্চ মাধ্যমিকের নাম্বার। এখানে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার আপনারা চেঞ্জ করতে পারবেন না, যদি মনে হয় রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়ে গেছে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ডিলিট করতে হবে, সেটার প্রসেসও আমি ভিডিও শেষে বলে দেবো। এখান থেকে আপনারা শুধু স্কুলের বা ইনস্টিটিউটের মিডিয়ামটা সিলেক্ট করে নিতে হবে, আর আপনি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর কারুর উচ্চ মাধ্যমিকে 6টা সাবজেক্ট, কারুর 5টা সাবজেক্ট থাকে, এই হিসাবে আপনারা অ্যাড সাবজেক্ট করে সেই সাবজেক্টগুলোকে অ্যাড করে নেবেন। আমি আপাতত 5টা সাবজেক্টই রাখছি। অনেকে বলেন সাবজেক্ট যদি সাজাতে ভুল হয়ে গিয়ে থাকে, কারণ প্রথমে বাংলা ইংরেজি থাকে, তারপর হয়তো কারুর জিওগ্রাফি ফিলোজফি সংস্কৃত আছে, সে এখানে দিয়েছে হয়তো সংস্কৃত ফিলোজফি জিওগ্রাফি, এক্ষেত্রে কি কোনো রকম ভুল হবে না? এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল হওয়ার জায়গা নেই। যদি অপশনাল সাবজেক্ট থেকে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিয়ে সেটা অপশনাল সাবজেক্ট হিসাবে মেনশন করে দেবেন। এখানেও সেই একই ব্যাপার মাধ্যমিকের মতো, এখানে জিজ্ঞেস করা হচ্ছে শুধু থিওরির ওপর বেস করে আপনার সাবজেক্টে কিনা। যদি কোনো সাবজেক্ট এমন থেকে থাকে যেটা শুধুমাত্র থিওরির ওপর বেস করে, তাহলে এই ঘরটায় টিকমার্ক দিলে এটা অটোমেটিক 100 হয়ে যাবে, না হলে এটা যেমনভাবে আছে সেভাবেই রাখবেন। তারপর থিওরির ফুল মার্ক কত আছে সেটা এখানে লেখা আছে। যদি আপনাদের ফুল মার্ক অন্য কিছু হয়ে থাকে, অনেকের ফুল মার্ক থাকে 70-এ থিওরিতে, সেক্ষেত্রে 70-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা ঘরে লিখবেন, আর প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে ফুল মার্ক কত সেটা এখানে লিখবেন। তারপর আপনি কত পেয়েছেন সেটা ঘরে বসালে অটোমেটিক কিন্তু সেটা ক্যালকুলেট হয়ে পরবর্তী ঘরে চলে আসবে। এটা ধরুন আপাতত আমি করে দিচ্ছি 60 আর 30 টোটাল 90। এবার যদি কোনো সাবজেক্টে 80 আর 20 হয়ে থাকে সেক্ষেত্রে এটাই এইভাবে রেখে দেবেন, না হলে কিন্তু অবশ্যই ফুল মার্ক আর প্রজেক্টের যে প্র্যাকটিক্যাল মার্ক আছে সেগুলো একটুখানি চেঞ্জ করে তারপরই বসাবেন। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে গেলে 7 কন্টিনিউ করবেন। এরপর আমরা চলে এসেছি একদম শেষ অপশনে, যেখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করবেন আপনারা পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে। কি আপলোড করতে হবে? আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, এটা আপনারা আধার কার্ড আপলোড করে দেবেন, মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন, আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন। বোথ সাইড আপলোড করার দরকার নেই, কারণ এখানে কিন্তু কোথাও মেনশন করা নেই। বোথ সাইড শুধুমাত্র আপলোড করতে হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে, যদি মেনশন করা থাকে তবেই আপলোড করবেন, না হলে কিন্তু দরকার নেই। এখানে কোথাও কিন্তু 2 পিট আপলোড করতে হবে না, একদিকেই যথেষ্ট। আর এজ প্রুফ হিসাবে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন, সবগুলো ডকুমেন্ট এই আপলোড ডকুমেন্ট অপশনে এসে আপলোড করে নেবেন। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে একটা প্রিভিউ অপশন চলে আসবে, এই প্রিভিউ অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রতিটা সেকশনের নিচে, যেমন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস ডিটেল, প্রত্যেক সেকশনের নিচে দেখবেন একটা করে চেকড অ্যান্ড ভেরিফাইড মি এরকম একটা অপশন আছে। এই সব কটা অপশনে একবার করে টিকমার্ক দিয়ে দেবেন। অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন যে আপনি যেগুলো ফিল করলেন সেগুলো ঠিকঠাক ফিল করলেন কিনা। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আই অ্যাকনলেজ এই অপশনটায় টিকমার্ক দিয়ে কনফার্ম করে দেবেন। এরপর আপনাকে কলেজ প্রেফারেন্স দিতে হবে, সেই জন্য অ্যাড কলেজ এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আপনারা কলেজ খুঁজে নিতে পারবেন। এখানে একটা কথা মনে রাখবেন, যে কলেজে পড়ার ইচ্ছা আপনার সব থেকে বেশি সেটা অবশ্যই 1 নম্বর প্রেফারেন্স রাখবেন, যেটায় পড়ার ইচ্ছে একটু কম সেটা 2 নম্বরে রাখবেন। এইভাবেই কিন্তু প্রেফারেন্সগুলো সাজাবেন। যদি আপনার পড়ার ইচ্ছে যে কলেজটায়, সেই প্রেফারেন্সটা যদি আপনি 25 নম্বরে রেখে দেন, 25 নম্বর এই কারণেই বললাম কারণ আপনারা এখানে ফর্ম ফিল আপ করার সময় 25টা সিটে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এটা একটা কলেজেই 25টা সিট হতে পারে, অথবা 25টা কলেজে 25টা সিট হতে পারে, মানে টোটাল 25টা কোর্স। বাংলা অনার্স একটা কলেজে হয়ে গেল, সেটা একটা সিট। ইংলিশ অনার্স একটা কলেজে হয়ে গেল, সেটা একটা সিট। সেম কলেজে আবার অন্য অনার্স হলো, সেটা আর একটা সিট। এই হিসাবে কিন্তু সিটগুলো গণ্য করা হবে। এরকম টোটাল 25টা সিট হবে। শুধুমাত্র যেগুলো পড়ার ইচ্ছে সেগুলোতেই আপনি নির্বাচন করবেন, বাদবাকিগুলো নির্বাচন করার দরকার নেই। আপনার প্রথম পছন্দের যে কলেজ আছে সেটা যদি আপনি শেষকালে রেখে দেন, সেক্ষেত্রে মেরিট লিস্ট যখন পাবলিশ হবে এবং যেটা আপনার পছন্দ নয় সেই কলেজটা যদি 1 নম্বরে থাকে, তাহলে 1 নম্বরের মেরিট লিস্ট অনুযায়ী আপনি যদি সেখানে চান্স পেয়ে যান, বা আপনার মেরিট স্কোর অনুযায়ী আপনি যদি সেই কলেজে চান্স পেয়ে যান, তাহলে সেখানেই আপনাকে ভর্তি হতে হবে। আপনি কিন্তু আবার ঘুরে 1 নম্বর থেকে 25 নম্বরে যেতে পারবেন না। যদি 25 নম্বরে হয়তো আপনার নাম এসেছে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী 1 নম্বরে চলে আসার একটা সম্ভাবনা আছে। অবশ্যই সেগুলি একবার দেখে নেবেন। আমার এই চ্যানেলেই কলেজ অ্যাডমিশন বলে যে সেকশনটি আছে সেখানে ক্লিক করলে কিন্তু এই টাইপের ভিডিওগুলো পেয়ে যাবেন, অথবা আমার ভিডিওস অপশনে এসে একটুখানি ব্যাকে গেলে 3-4টে আগের ভিডিওতেই কিন্তু এই ভিডিও সম্পর্কে এই কথাগুলি ভালোভাবে আলোচনা করা আছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন অ্যাড কোর্স/কলেজ, এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ কলেজ কিন্তু খুঁজে পাবেন। যে কলেজটা আপনার সবার আগে পছন্দ সেই কলেজের নামটা 1 নম্বরে রাখার চেষ্টা করবেন। কলেজ চয়েস করার জন্য এখান থেকে ধরুন আমি বীরভূম ডিস্ট্রিক্টের কলেজ খুঁজতে চাই, সেই জন্য এটা আমি বীরভূম সিলেক্ট করব। তারপর আমি প্রোগ্রাম সিলেক্ট করে নেবো, এটা
বিএ সিলেক্ট করে নিচ্ছি, মাল্টি ডিসিপ্লিনারিতে বিএ বা অন্য সাবজেক্ট আমি এখান থেকে চুজ করে নিতে পারি। আমি এখান থেকে বিএ সিলেক্ট করলাম, তারপর এখান থেকে বিভিন্ন কলেজের নাম চলে আসবে। আমি আপাতত এখান থেকে সার্চ করছি, বিভিন্ন কলেজের নাম কিন্তু এখানে শো হচ্ছে। আগের ওয়েবসাইটে এখানে যেমন এই কলেজটায় 103টে সিট ছিল এবং এই 103টে সিট কিভাবে বিভাজন হতো, মানে সিট ম্যাট্রিক্স, যেটা জেনারেলদের জন্য হয়তো 50টা, এসসিদের জন্য 20টা, এসটিদের জন্য 20টা, এরকম যে ভাগ ছিল এখানে কিন্তু এই ভাগটা আর নেই। এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র সবকিছু জেনারেল হিসাবেই অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই করার জন্য চেক এলিজিবিলিটি এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বুঝতে পারবেন আপনি এই কলেজে পড়ার যোগ্য কিনা। দেখাচ্ছে ইউ আর এলিজিবল। তারপর অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা মাইনর সাবজেক্ট সিলেক্ট করে নিয়ে প্রসিড করবেন। তারপর ওটা আপনি কত নম্বর প্রেফারেন্সে রাখতে চান সেটা সিলেক্ট করবেন। এটা আমি 1 নম্বর প্রেফারেন্সে রাখছি, তারপর এটা আমি অ্যাড করে দিচ্ছি। এরকম করে আপনারা টোটাল 25টা সিট কিন্তু বুক করতে পারবেন। 25টা কলেজও হতে পারে বা একই কলেজে 25টা সিট হতে পারে। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে আমি একই কলেজে, মানে সেম কলেজে আর কি, অনার্স পাস দুটোতেই কি অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, আপনি একই কলেজে অনার্স পাস যত সাবজেক্ট আছে সব সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারেন। সাবজেক্ট ওয়াইজ আপনি কিন্তু 25টা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই হয়ে গেলে গো টু চেক প্রেফারেন্স লিস্ট এই অপশনটায় ক্লিক করবেন, বা আরও যদি কলেজ চয়েস করতে চান তাহলে কন্টিনিউ টু সার্চ এই অপশনটায় রেখে আপনারা কলেজ চয়েস করতে পারবেন। কলেজ চয়েস হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ড্যাশবোর্ড অপশনে চলে আসবো। ড্যাশবোর্ড অপশনে এলে আপনারা দেখতে পাবেন আপনারা টোটাল কতগুলো চয়েস দিয়েছেন। আমি 25টার মধ্যে এখন 5টা চয়েস দিয়েছি। ফর্ম ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশনটায় ক্লিক করলে ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এখানে নিচের দিকে একটা সেভ অপশন আছে, আপনারা সেভ অপশনে ক্লিক করলেও হবে, না করলেও হবে, বা অনেকে বলছেন ভুলে গেছি, কোনো অসুবিধা আছে কি না, কোনো অসুবিধা নেই। সেভ অপশনে ক্লিক করলে শুধুমাত্র আপনার ফর্মটাই জেনারেট হবে, এছাড়া আর কিন্তু কোনো পার্থক্য নেই। আর ফর্ম কলেজে জমা দিতে হবে না, ফর্ম ফিল আপ করার পর নিজের কাছে রেখে দেবেন। এরপর 6 তারিখে যদি মেরিট লিস্ট পাবলিশ হয় আপনারা দেখতে পাবেন আপনাদের কোন কলেজে নাম এসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা কলেজের ফর্ম ফিল আপ করবেন। এছাড়া মেরিট লিস্ট রিলেটেড, কলেজ চয়েস প্রেফারেন্স কিভাবে সাজাবেন এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই সেগুলো একবার দেখে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।